আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি সুমন আহমেদ, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তো তোমরা সবাই জানো যে আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করেছি যে আমরা কোন কনসেপ্ট বুঝলে সকল সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবো, বা আমরা কোন ধারণা রাখলে আমরা যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবো, সে বিষয় নিয়ে আলোচনা করছি। এই সিরিজে আমরা কি করছি যে বিগত সালে বোর্ড প্রশ্নগুলো রিসার্চ করে দেখছি যে কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে। এই সিরিজে আমরা কি করছি, এই সিরিজে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো রিসার্চ করে আমরা দেখছি যে একটা কবিতা বা গল্প বা উপন্যাস বা নাটক থেকে কোন কোন টাইপ এর প্রশ্ন হতে পারে, অর্থাৎ কত ধরনের প্রশ্ন হতে পারে। তো সেই ধরনগুলো নিয়ে আমরা এখানে উপস্থাপন করছি এবং তার উত্তর রেডি করে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো চলো শুরু করি। আজকে আমরা তাহারই পরে মনে কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বিগত সালে বোর্ড প্রশ্নগুলোতে কয় টাইপের প্রশ্ন এখান থেকে এসেছিল তা আগে জেনে নিব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কুমিল্লা বোর্ড 2025-এর একটি প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2025-এ এই প্রশ্নটি এসেছিল। এখানে বলা হয়েছে দীপকের হারিবার সাথে আহারেই পরে মনে কবিতার কবির মনোবেদনা কিভাবে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকে আরিবা নামক একটা মেয়ের ঘটনা দেওয়া আছে এবং তার সাথে তাহারই পরে মনে কবিতার কবির যে মনোবেদনা তার তুলনা করতে হবে। তাহারই পরে মনে কবিতার কবির সাথে যে সম্পর্ক তা নির্ণয় করতে হবে। এর পরের প্রশ্ন যশোর বোর্ড 2025, এই প্রশ্নটি আমরা দেখি, যেখানে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত মানসিক পরিস্থিতির সাথে তাহার এই পরে মনে কবিতার কবির মানসিক পরিস্থিতির তুলনা করো। তাহলে উদ্দীপকে একটা ঘটনা দেওয়া আছে, সেই ঘটনার পরিস্থিতির সাথে তাহার এই পরে মনে কবিতার কবির যে মানসিক পরিস্থিতি তার তুলনা করতে হবে। তাহলে আমরা এই দুটো প্রশ্ন কিন্তু একই টাইপের এবং প্রশ্নটা হচ্ছে কবি সম্পর্কে, যে তাহার এই পরে মনে কবিতার কবি সুফিয়া কামালের মানসিক পরিস্থিতি কেমন ছিল সেটা উদ্দীপকের সাথে তুলনা করতে হবে, বা কবির যে মনের যে মনোবেদনা সেটা উদ্দীপকের সাথে তুলনা করতে হবে, উদ্দীপকের কোন একটা চরিত্রের সাথে তার তুলনা করতে হবে। এটা এক টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে কবির সম্পর্কে, কবির মানসিক পরিস্থিতির সম্পর্কে। এরপরে আমরা আরেকটা টাইপের প্রশ্ন দেখব, যে এই প্রশ্নতে বলা হয়েছে উদ্দীপকতে তাহার এই পরে মনে কবিতার মূল ভাব কতটুকু প্রকাশ পেয়েছে তা মূল্যায়ন করো। এবং 4 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে উদ্দীপক ও তাহার এই পরে মনে কবিতায় একই জীবন সত্যের পরিচয় উদ্ঘটিত হয়েছে, বিচার করো। তাহলে এই দুই প্রশ্নতেই কবিতার যে অংশ থেকে এসেছে তা হচ্ছে কবিতার মূল ভাব। তাহলে উদ্দীপকে যে অংশ থাকবে তার সাথে কবিতার মূল ভাব তুলনা করতে হবে এবং উদ্দীপকে যে ভাব প্রকাশিত হয়েছে তা তাহার এই পরে মনে কবিতার মূল ভাবের সাথে কতটুকু সম্পর্কযুক্ত এটা তোমাকে নির্ণয় করতে হবে। সুতরাং আমরা বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে দুইটা টাইপ থেকে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। একটা হচ্ছে কবির মানসিক অবস্থা কেমন ছিল সেটা উদ্দীপকের কোন একটা চরিত্রের সাথে তুলনা করতে হয়। 2 নম্বর কবিতার মূল ভাব, উদ্দীপকে একটা অংশ থাকবে, তার যে মূল ভাব সেই মূল ভাবের সাথে তাহার এই পরে মনে কবিতার মূল ভাব কতটুকু মিল বা অমিল সেটা তোমাকে প্রশ্ন অনুসারে নির্ণয় করতে হবে। তো এজন্য আমরা কি করছি, এখন এই প্রশ্নগুলো যাতে সহজে তুমি অ্যান্সার করতে পারো এজন্য আমরা এখানে উত্তর তৈরি করে রেখেছি। তো আমরা এই তাহার এই পরে মনে কবিতায় কবির যে মানসিক অবস্থা, এটা এখন যে কবির মানসিক অবস্থা কেমন ছিল। তাহার এই পরে মনে কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে। তাহলে কবির যে প্রথম স্বামী তার নাম হচ্ছেন সৈয়দ নেহাল হোসেন,
উনি 1932 সালে মৃত্যুবরণ করেন। আর এই মৃত্যুতে কবির জীবনে শূন্যতা নেমে আসে। ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুরূহ বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাহারে পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত, শীতের করুণ বিদায়ের বেদনা। তাহলে এ পর্যন্ত আমরা কি দেখতে পেলাম? এ পর্যন্ত দেখতে পেলাম যে কবিতার মধ্যে সুফিয়া কামালের যে মানসিক অবস্থা কেমন। এ জায়গায় হচ্ছে কি দেখতে পাচ্ছি যে কবির মানসিক অবস্থা কেমন ছিল। তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর পর তার কবির জীবনে যে প্রচন্ড শূন্যতা নেমে আসে, এই শূন্যতা কিন্তু কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তাহলে এ হচ্ছে কবির মানসিক অবস্থা। দ্বিতীয়ত আমরা যেটা জানবো সেটা হচ্ছে কবিতার মূল ভাব। তাহলে এই কবিতার মূল ভাবটা কি? যে প্রিয়জন হারানোর বেদনা মানুষকে তিলে তিলে কষ্ট দেয়। কবি সুফিয়া কামাল তাহার এই পরে মনে কবিতায় তিনি তার ব্যক্তি জীবনের এক মর্মান্তিক বেদনার স্মৃতিকেই তুলে ধরেছেন। কবিতায় কবির উদাসীনতার কারণ হলো তার প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যু। অর্থাৎ কবির যে প্রেরণা পুরুষ, তার প্রথম স্বামী, তিনি শীতকালে মৃত্যুবরণ করেন। যার ফলে শীতের এই যে তার চলে যাওয়া, মানে স্বামীর যে মৃত্যু, এই মৃত্যুকে কবি কখনো ভুলতে পারেন না। যার ফলে শীতের পরের ঋতু বসন্ত, বসন্ত আসলে প্রকৃতিতে বসন্তের যে চিত্র সেটা প্রদর্শিত হলেও কবি সেদিকে কোনো লক্ষ্য রাখেননি। কবি এবং কবি ভক্তের সংলাপে কবির নিরাসক্ত উদাস ভাবটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রকৃতিতে বসন্ত এলেও কবি শীতের রিক্ততা ভুলতে পারেনি, কারণ তার মনোজগতে প্রিয়জন হারানোর বেদনা গভীর হয়ে বারবার উকি দিচ্ছে। প্রিয় মানুষ হারানোর বেদনা তাই কবিকে করে তুলেছে জীবন বিমুখ, নিরাসক্ত এক বিষণ্ণ মানুষ হিসাবে। স্বামীর অকাল প্রয়াণে কবির হৃদয় দুঃখ ভরাক্রান্ত, আর এ কারণেই প্রকৃতিতে বসন্তের আগমন সত্ত্বেও কবি উদাসীন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতার মূল ভাবে বলা হয়েছে কবি কিন্তু উদাসীন রয়েছে। কখন উদাসীন রয়েছে? যখন প্রকৃতিতে বসন্ত এসেছেন, চারদিকে গাছে গাছে নতুন পাতা ফুল ফুটেছে, তারপর দক্ষিণা হাওয়া বা দক্ষিণ দিক থেকে বাতাস বইতে শুরু করেছে, কিন্তু এসব কিছুর মধ্যেও কবি উদাসীন রয়েছেন। কেন? কারণ শীতের সময় তার যে প্রথম কাব্য সাধনার প্রেমিক পুরুষ, তার স্বামী, তার মৃত্যু ঘটে। আর তার স্বামীর মৃত্যুর এই স্মৃতিকে কবি কখনো ভুলতে পারেন না। তো এটাই হচ্ছে কবিতার মূল ভাব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল প্রশ্নের জন্য দুটো অংশ তোমাকে ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে কবির মানসিক অবস্থা কেমন ছিল, এবং হচ্ছে কবিতার মূল ভাব কি, সেটা উদ্দীপকের প্রশ্ন অনুসারে তোমাকে অ্যান্সার লিখতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।